স্বাগত বাংলাদেশ এখনো আপনাদের সঙ্গে আছে আমি অনুপম দেব। কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। আমরা তো গত দুই তিন দিন ধরে আমরা দেখছি যে ঢাকা শহরের বাইরে আবারও হঠাৎ করে আমরা বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার এই ধরনের যে টার্মগুলো সাধারণত গণমাধ্যমে ব্যবহার হয়ে থাকে সেই ধরনের টার্মগুলো আবার ব্যবহার হচ্ছে এবং এখন পর্যন্ত সম্ভবত 3 জন একটু অন্যরকম ভাবে আমরা দেখছি যে সাধারণত আগে যেরকম শীর্ষ সন্ত্রাসীরা ক্রসফায়ারে বা বন্দুকযুদ্ধে নিহত হতেন, এখন আমরা দেখতে পাচ্ছি সরকার দলীয় বেশ কয়েকজন কর্মী যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে তারা ক্রসফায়ারে নিহত হচ্ছেন এবং অনেকে অনেক ধরনের কথা বলছেন। কেউ ক্রসফায়ার আসলেই কোনোভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা কোনোভাবে উচিত নয় বলে সবগুলোকেই সমানভাবে লেভেল করছেন। আবার কেউ কিন্তু বলছেন যে এটা একটা সরকারের কঠোর অবস্থান নিয়েছেন যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে, এইটার একটা কি বলা যায় সেটার একটা সংকেত। আপনি এই রিসেন্ট ঘটনাগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই পুরো প্রেক্ষিতটি বললেন ছোট করে, যে আমাদের এখানে দেখতে হবে যে গত কিছুদিন ধরে, আমি যদি ধরে নেই গত 1 মাসের চিত্র, আমাদের সামাজিক কিছু অপরাধ ক্রমান্বয়ে আমরা একের পর এক ঘটতে দেখি। এর মধ্যে কয়েকটি একেবারে চোখে পড়বার মতো, যে শিশুকে পিটিয়ে হত্যা করা, মানে মোট কথা আইনকে নিজের হাতে তুলে নেবার যে প্রবণতা, যেটা আমাদেরকে শঙ্কিত করেছে, নাগরিকদের শঙ্কিত করেছে, আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষকে শঙ্কিত করেছে, যার ফলশ্রুতিতে আমরা গণমাধ্যমে কিন্তু বেশ কিছু আলোচনা করছি এবং ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে, কমেনি। এটা অনেকটা দেশের বাইরে ডোমিনোজ এফেক্ট যেমন বলে, যে এক জায়গায় একটি ঘটনা ঘটলে একই রকমের ঘটনা অন্য জায়গায় ঘটে। তো তাতে আমার আপত্তি নাই। ধরেন যদি প্রত্যেকটি ঘটনার পরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি, একেবারে শিশু মৃত্যুর কথাই আমি উল্লেখ করছি, রাজন হত্যা থেকে বেশ কয়েকটা হত্যাকাণ্ড, খুলনা বলেন, বরগুনার কথা বলেন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষে আইনের আওতায় কিন্তু নিয়ে এসছে তাদেরকে। সংকটটা যে জায়গায়, তাতে যারা অপরাধপ্রবণ মানুষ তাদের মধ্যে প্রবণতাটা রয়ে গেছে এবং তারা কিন্তু অপরাধটি সংগঠিত করছে। আমাদের এখানে যেটা দুঃখজনকভাবে সত্য, যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মাত্র কিছুদিন আগে একটি বক্তৃতায় বলেছিলেন, আমাদের আইনের যে জট, মামলার যে জট, তাতে এই মামলাগুলো নিষ্পত্তি হতে কমপক্ষে 30 বছর লাগবে। তার মানে নতুন যে মামলাটি হলো সেটা 31 বছরের মাথায় নিষ্পত্তি হবে। সর্বশেষ আমার সকলেরই মনে আছে, গত পরশুদিন যে মামলাটির রায় হলো প্যারাসিটামলের, সেক্ষেত্রে দেখেন 22-23 বছর আগের মামলা, আমাদের এতগুলো শিশু, প্রায় 70-72 জন শিশু একেবারে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লো। সেই হত্যাকারী যারা যদি বলি, তাদের মামলার রায় হলো 22 বছর পরে। তার মানে আজকে যেই শিশুটিকে পিটিয়ে হত্যা করা হলো বা এই ধরনের সামাজিক অপরাধ যারা করছে, এই মামলাটি যদি দায়ের করা হয় সেটা কি 25 বছর পরে হবে? সেই দৃষ্টান্ত দিয়ে কিন্তু সাধারণত আইন এবং আইনের প্রয়োগ কেন হয় আমরা সকলে জানি। সমাজ থেকে এই ধরনের অপরাধকে যারা নিরসন করা যায়, এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করা যায়। তার মানে এই শাস্তিগুলো আমার 20 বছর পরে নিশ্চিত করলে তো আমার সমাজের অপরাধ কমবে না। হ্যাঁ, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তো এই জায়গায় একটি বাস্তবতা, এই বাস্তবতাকে সামনে রেখে সরকার কিন্তু রাষ্ট্র পরিচালনা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করে। আমি একজন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে মোটেই আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের পক্ষে না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমরা যেটা দেখে এসেছি, আপনার মনে থাকবার কথা 2004 সালে, এখন থেকে প্রায় 11 বছর আগে, যখন নাকি র্যাব প্রতিষ্ঠার পরে অপারেশন ক্লিন হার্টের কথা আমাদের মনে আছে, সেই সময় কিন্তু শীর্ষ সন্ত্রাসী, যেমনটি আপনি বললেন, পিচ্চি হান্নানের কথা মনে আছে, তাকে হত্যা করা হয়েছে এবং বেশ কয়েকজন তৎকালীন সরকারি দলীয়, মানে যুবদল এবং ছাত্রদলের অনেকে সংশ্লিষ্ট নেতাকর্মীকেও কিন্তু হত্যা করা হয়েছে। তখন কিন্তু ওই একইভাবে অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, সেই পদ্ধতি নেওয়ার পরে কিছুটা কাজ করেছে সমাজের মধ্যে। তার মানে কি, অনেক সময় আমরা কিন্তু এটা যুক্তির কথা আমি এক ধরনের বলতে চাই। আমরা যেমন দেখি অনেক সময় নিজের শরীরকে বাঁচানোর, জীবন বাঁচানোর জন্য হাত পা কেটে ফেলা হয়, ধরেন কোনো একটা অ্যাক্সিডেন্টে যদি হয়, কোথাও পচন ধরে, বিষয়টা এইরকম প্রক্রিয়ায় হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাস্তবিকভাবে এই ঘটনাটি ঘটছে। আমি একজন একেবারে সত্য কথা বলবার জন্য বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন, যে এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা ক্রস ফায়ার না, বন্দুক যুদ্ধ, আপনি লাউই বলেন, কদুই বলেন, ঘটনাটি হচ্ছে একটি মৃত্যু, একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড। কিন্তু কার পরিণামে, তার আগে তারা যেই ঘটনাগুলো ঘটিয়েছে, এটা কিন্তু খুবই হতাশাজনক না, একেবারে নৃশংস। সমাজের সামনে যে দৃষ্টান্ত, এর ফলে অন্য অপরাধ সংগঠিত হচ্ছে। এই জায়গায় আমার খালি এইটুকুই বলবার, যে এই অপরাধের মধ্য দিয়ে, যেটা যেমন করে মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যে সরকার
কঠিন মেসেজ দিচ্ছে। আমরা জানি ছাত্রলীগ এবং যুবলীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের বেপরোয়া যে মনোভাব আমরা লক্ষ্য করছি, কখনো ক্ষমতার জন্য, কখনো অর্থবিত্তের জন্য। এই বেপরোয়া মনোভাব, এই রকম একটি অপরাধও যদি হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, এই প্রক্রিয়ার ফলে কিছুটা কমেছে। কিন্তু আমি এর সমর্থন করতে চাই না। আমি যেটা বলতে চাই যে আপনাকে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেললে সমাধান না, এই নিরসনের জন্য যেটা করতে হবে সেই রেমেডির জন্য আমার পরামর্শ হচ্ছে, এখানে এই বাক্যটি দিয়ে শেষ করব, যে আমাদের আইনকে দ্রুত কার্যকর করবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করি, তাহলে কিন্তু বৈধভাবে আইনের আওতায় এনে অপরাধীকে সাজার ব্যবস্থা করে এই ধরনের অপরাধ প্রবণতা কমানো যায়। আমাদের সেতুমন্ত্রী যেটা বলেছেন সেটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, নিচে 50 সেকেন্ডের একটি বিরতি। তো আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান। স্বাগত আপনাকে। আমরা কথা বলছিলাম বন্দুকযুদ্ধ এবং ক্রস ফায়ার, এই ধরনের যে শব্দগুলো আবার নতুন করে এখন পরিচিত হচ্ছে, এবং নতুন একটি প্রেক্ষাপটে যেখানে সরকার দলীয় বিভিন্ন কর্মীকে আমরা বিভিন্ন অপরাধে যারা দায়ী ছিলেন তাদেরকে আমরা দেখলাম যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, এবং একই ধরনের গল্প। আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো কখনোই সমর্থনযোগ্য নয়, এবং আপনারাও সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এখনো। কিন্তু এই ধরনের এখন যা হচ্ছে সেটা কি আসলে সরকারের এক ধরনের মেসেজ যে অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না? একটা বিষয় হচ্ছে সরকারের মেসেজ কি মেসেজ না, এই বিষয় মানে এই ঘটনা দিয়ে এইটা আমার কাছে মনে হয় না। তবে আমি যেটা মনে করছি যে বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছিল, এবং এমনকি গর্ভবতী মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান গুলিবিদ্ধ হয় এরকম কথা বা খবর আমাদেরকে যখন শুনতে হচ্ছে, তারপরে দলের ভিতরে একে অপরকে হত্যা করছে, বা ধরেন সাম্প্রতিককালে বেশ কিছু শিশু হত্যার যে ঘটনা, কিশোর হত্যার যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম, পায়ুপথে পাম্প দিয়ে তাকে ফুলিয়ে মেরে ফেলা, এরকম মানে বিভৎস একটা অবস্থা আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো, আমি শুরু থেকে যেটা মনে করি সেই কথাটিই বলবো, যে এটির সমাধানের পথ বিচারকে বাদ দিয়ে বিচার বহির্ভূত কোনো পদ্ধতি হতে পারে না। এটা আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশে, একটা সুস্থ সমাজে এইটার নিরসনের জন্য বিচার বহির্ভূত কোনো পন্থাই সমর্থনযোগ্য না। কিন্তু আমরা একটু বিরতির আগে কথা বলছিলাম যে বাংলাদেশে তো বিচার ব্যবস্থা যেমন প্যারাসিটামলের কারণে যে 75 শিশুর প্রাণহানি হয়েছিল 1992 এটি যেমন আমাদের সামনে উদাহরণ রয়েছে, 23 বছর লেগে গেল। আমরা কিন্তু এরশাদ শিকদারের বিচারও কিন্তু এই মানে আওয়ামী লীগ সরকার আমলেই দেখেছি। এটিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আসলে আমরা কি চাই সেটি হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, নীতি নির্ধারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে অনেক কিছু। আমরা যদি মনে করি যে শর্টকাট একটি পন্থায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর চেষ্টা করব, তাহলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ভালো হয় না, যেটা আমরা সমাজের বহমান দেখছি। এই নিষ্ঠুরতা কখনো আমরা ভেবেছি যে পাম্প দিয়ে ফুলিয়ে মানুষকে হত্যা করবে? আমরা কখনো ভেবেছি যে আমাদের দেশ, এই দেশে মায়ের গর্ভে সন্তান গুলিবিদ্ধ হবে? এটি তো আমরা ভাবিও নি, আগে কল্পনাও করিনি। যে দল করি, যে বিতর্কই আমাদের থাক না কেন, এটি কিন্তু আমরা কল্পনা করিনি। আমরা কি এটি কল্পনা করেছি পুলিশের গাড়ির থেকে কিশোরকে ফেলে দেওয়া হবে, সেই কিশোরকে পিটিয়ে মারা হবে? আমরা সেই জিনিসগুলো দেখছি। এটির সমাধান যদি আমরা ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ বা হত্যাকাণ্ডের মধ্যে চিন্তা করে থাকি, তাহলে ভুলটা হচ্ছে ওখানে যে প্রত্যেকটা ক্রিয়ার ঠিক সমপরিমাণ প্রতিক্রিয়া হয়। নিউটনের যদি সূত্র এখানে বিবেচনায় আনেন সেটি, এবং ফলে হচ্ছে কি সমাজে এই যে একটা অস্থিরতা অবস্থা, এই যে কাজগুলো করছে এরা এই সমাজের মানুষই কিন্তু করছে। ক্রস ফায়ার যেমন সমাজের মানুষই করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আবার এই যে পাম্প দিয়ে মেরে ফেলতেছে, এটাও কিন্তু আমার সমাজের, আমার ভাই মানে আমারই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা আমার পরিচিত জন বা আমাদের মানুষরাই করছে। তার মানে হচ্ছে সমাজে একটা অস্থিরতা, অসুস্থতা দেখা দিয়েছে। সেই জায়গাটি আমাদেরকে চিহ্নিত করে আমাদের সুস্থতার লক্ষ্যে ওষুধ চিন্তা করতে হবে, প্রেসক্রিপশনটা সেভাবে হতে হবে। কিন্তু প্রেসক্রিপশনটা যদি এভাবে হয় যে যেমন আমরা এর আগেও কিন্তু সরকার দলীয় লোককে মারতে দেখেছি, এটা কিন্তু নতুন না। অনেকে মনে করছেন যে এটি নতুন। বিএনপির আমলে দেখেছি ডেভিডকে হত্যাকাণ্ডের, সেটা আমরা আলোচনা করছি, এখনো দেখছি। তো এটি যে পথ না, সেটি আমাদের ভাবতে হবে। দেখেন, একটি রাজনৈতিক দলের আভ্যন্তরীণ কোন দলের যে ঘটনাগুলো আমরা ইদানিং মানে বেশ কিছুদিন ধরে দেখছি, এটি
এটি বন্ধ করার জন্য ওই দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা এবং আদর্শিক চর্চা যখন শুরু হয়ে যাবে, অটোমেটিক এগুলো বন্ধ আমরা হয়ে যাবে। ওই দলের চর্চাটা নিয়ে কথা বলবো, ছোট আরেকটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। মঞ্জু ভাই, আমরা কথা বলছিলাম রিমেডি নিয়ে, যে রাজনৈতিক যে চর্চার কথা বলা হচ্ছিল, এবং আপনিও কিন্তু বলছিলেন যে হাতে পচন ধরলে হাত মাঝে মধ্যে কেটে ফেলতে হয়, কিন্তু সেই পচনের আগে আমাদের যে চিকিৎসা দরকার সেটা কি আমরা করছি আসলে? আমরা সেই দলের পথে ভিতরে সেই আমরা- জিনিসটা আমরা বাড়তে দিচ্ছি কেন? আমরা কখনো কখনো কথা বলি, চিকিৎসাটা করছি না। আমি এই জায়গায় আগের প্রসঙ্গে একটু বলতে চাই, যেটা জনাব নূর খানও চমৎকার করেই বললেন, যে কোনো কারণে হোক আমরা অ্যাডহক ভিত্তিতে কোনো সলিউশনে যদি যাই, এটা কিন্তু অ্যাডহক টাইমেরই সলিউশন হয়, এটা পার্মানেন্ট সলিউশন হয় না। আজকে যেটা হলো, যেমন আমি সরলভাবে যদি বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস। সেই জনগণের কাছে যদি আপনি আজকে জিজ্ঞেস করেন যে এই 3টি হত্যাকাণ্ড, বন্দুকযুদ্ধে নিহতকে আপনি সমর্থন করেন কিনা, আমি নির্দ্বিধায় বলতে চাই, আমার ধারণা, আমার আশঙ্কা, বাংলাদেশের 90% মানুষের হ্যাঁ এটা বলবে। সমর্থন করবে, হ্যাঁ বলবে। কারণ ওই যে ব্যাখ্যাটা আমি আগে বললাম, যে আমাদের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা এবং বিচারহীনতার সংস্কৃতি কখনো কখনো আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেছে। আজকে সরকারের দিক থেকে যে মেসেজটি দেওয়া হচ্ছে বলে বলা হচ্ছে, তাতে দুটি কাজ আপনি দেখেন, দুটিই কিন্তু অন্যায়। একটি হচ্ছে যারা শিশুকে পিটিয়ে হত্যা করে, যারা চুরির অপরাধে একজন মানুষকে মেরে ফেলে, ঢাকায় হাজারীবাগের ঘটনা বলছি, অথবা ক্ষমতা দখলের জন্য গিয়ে আরেকজনকে গুলি করে মেরে ফেলে, তারা প্রত্যেকেই কেন এই কাজগুলো করতে পারে? তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আস্থাহীনতার কারণেই কিন্তু এই ঘটনা। কারণ তারা জানে আমি শিশুকে পিটিয়ে চুরির দায় আমি থানায় দিলে পরে এটার বিচার হবে না, ফলে বিচারটা আমাকেই করতে হবে। আবার এটাও জানে আমি প্রভাবশালী বলে আমারও বিচার হবে না, ফলে অন্যায়টি আমি করতে পারি। ফলে তিনি যেমন বিচার ব্যবস্থার প্রতি আস্থা নাই, এই যে বিচার বহির্ভূতভাবে হত্যা করে কিন্তু সেই পার পেয়ে মেসেজটা আবার দিচ্ছি না। তার মানে দুই পক্ষই দুই মেসেজ পক্ষই একই দিচ্ছে, জায়গায়। অপরাধীও মেসেজ দিচ্ছে যে আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা নাই, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মেসেজ দিচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আস্থার সময় নাই। তার মানেটা কি? আমরা কিন্তু বিচারহীনতার সংস্কৃতির দিকে আবারও চলে যাচ্ছি। এই জায়গাটায় যারা নীতি নির্ধারক, যারা সরকার পরিচালনা করেন, আমরা যারা গণমাধ্যমে কথা বলি ওপিনিয়ন লিডার হিসেবে, আমাদের ভাববার বিষয়। আমি চাইলেই এই যে 3জন হত্যাকাণ্ডকে সমর্থন করে যে সলিউশনটা আপাতত নিচ্ছি, এটা কিন্তু দীর্ঘ মেয়াদে আমার বিচারহীনতার সংস্কৃতি, বিচার বিভাগের প্রতি অনাস্থার প্রভাবকেই আরো বেগবান মানে আপনি বলতে চাচ্ছেন যে বিচারহীনতার যে সংস্কৃতির কারণে এই ঘটনাটা ঘটছে, সেটি বিচারহীনতাকেই আরো বেশি উৎসাহিত উস্কে দিচ্ছে। করবে। আপনার কাছে যদি আমরা একটু যাই, যে আমরা এটা শঙ্কার। হ্যাঁ, অবশ্যই শঙ্কার। আমরা ঘটনার পরপরই আমরা ওবায়দুল কাদের সেতুমন্ত্রী, তার বক্তব্য শুনেছিলাম যে সরকারের একটি মেসেজ দেয়া হচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু বলেছেন যে সরকার একটি কঠোর অবস্থান নিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশও দেওয়া হয়েছে। এর মানে কি আসলে এক ধরনের মেসেজ দেয়া না, যে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার ব্যবস্থা যা কিছু আছে সবকিছু সরকারের কথা অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে? আমি আবারও বলছি যে মেসেজটা যেটাই হোক, কোনো অবস্থাতেই এই ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। আর এই ধরনের হত্যাকাণ্ড দিয়ে কোনো মেসেজ দেওয়া যায় না। ইতিমধ্যে মঞ্জু ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে দুই পক্ষর ভিতরই কিন্তু এই যে বিচারহীনতার সংস্কৃতি বা বিচারের উপর অনাস্থার জায়গা থেকে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, আমিও বলছি শর্টকাট ওয়েতে আমি একটি সমাধানের পথ খুঁজতে চাচ্ছি, একটা সহজ জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছি, বা আমার যে ধরেন আমার জনপ্রিয়তায় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা রিকভার করার চেষ্টা করছি। এই যে চেষ্টাটি, এটি করতে যে শেষে আমরা যে করছিটা কি, বিচারহীনতার যে সংস্কৃতির বিরুদ্ধে আমাদের থাকার কথা, সেই জায়গাটিকে আরো বেগবান করে দিচ্ছি। ফলে হচ্ছে কি, আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা বিচার বিভাগ, বিচার, সেই জায়গাটা কিন্তু ধ্বংস করে ফেলছি। সেই জায়গাটা ধ্বংস হলে আখেরে লাভ কাদের হবে? আখেরে লাভ হবে অগণতান্ত্রিক সন্ত্রাসী গোষ্ঠীর। এবং আবারও বলছি, এই কথাটি আমি বারবার বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, জানি না আমার কথা বুঝে কিনা কেউ। সেটি হচ্ছে, যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি সমাজে বিরাজ করে, রাষ্ট্রে বিরাজ করে, সেখানে কিন্তু সন্ত্রাসের জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। আর বিশ্বব্যাপী বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখানে বাম সশস্ত্র গ্রুপের জন্মের সম্ভাবনা নাই। এখানে যেটির সম্ভাবনা আছে সেটি হলে আমি, আপনি, তিনি কেউই আমরা কথা বলতে পারবো না।
আমার বিশেষভাবে, সে কি ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর কথা বলছেন? আমি আবারও বলছি, তাদের কথাই আমি বলছি। দেখেন, আমাদের আশেপাশের দেশগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আপনি যদি সাম্প্রতিককালে একটু খেয়াল করেন, কে কিভাবে কি বোম মারতেছে সেটা পরের বিবেচনা, কিন্তু সব জায়গায় একটা নতুন করে গত 3 সপ্তাহ যদি আপনি চিন্তা করেন, বর্ডার পরিস্থিতি কোনো কোনো দেশের ভিতরে যে জায়গা আপনি এরকম বোম ব্লাস্টের ঘটনা কিন্তু থাইল্যান্ডে দেখেননি। এর আগে ছোট ছোট বোমের কিছু ঘটনা আছে, এবং সেখানে কিন্তু দেখেন থাইল্যান্ডেও কিন্তু এই ধর্মীয় জঙ্গি গোষ্ঠী আছে, ছোট্ট আকারে হলেও। মায়ানমারে আছে, ইন্দোনেশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া নিয়ন্ত্রিত বাট আছে। এরকম সাগর পথটাও আপনি কিন্তু ইতিমধ্যে পরিচিত হয়ে গেছেন। ফলে আপনি কিন্তু একটি বিপজ্জনক জায়গায়, বলবো বিপজ্জনক জায়গায় অবস্থান করছেন। সেখানে আপনার রাজনৈতিক, আপনার আদর্শ এবং আপনার সর্বপ্রতি প্রতিটি পদক্ষেপ, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেন এবং গণতন্ত্র লালনের জন্য যে পদক্ষেপগুলো নেবেন, প্রতিটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হ্যাঁ, আমরা আজকে একটা খবর দেখলাম যে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী তারা জঙ্গি অর্থায়নের অভিযোগে এবং তারা অস্ত্র কেনার জন্যই অর্থ দিয়েছিলেন এরকম অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আমরা আবারও একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আরো একটি বিরতি, সাথে থাকুন। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। আমরা ক্রসফায়ার নিয়ে কথা বলছিলাম। ক্রসফায়ার নিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্য যদি বলি, উনি বলছেন যে দল ক্ষমতায় থাকতে ছাত্রলীগ নেতা ক্রসফায়ারে মারা যাবে, এটা ঠিক না, রাজনৈতিকভাবে এর সমাধান করতে হবে, সমস্ত সংকটের সমাধান ক্রসফায়ার নয়। এই বক্তব্যের সাথে কি আপনি একমত? উনি যে কথাটি বলেছেন যে ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের কেউ মারা যাক, এটা সমর্থনযোগ্য না। আমি মনে করি কোনো মানুষই, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও ক্রসফায়ারের নামে হত্যা করার কোনো সুযোগ নেই, উচিত না। এটা আমার আর বাদবাকি অবশ্যই আওয়ামী লীগের মতো দল ক্ষমতায় থাকা অবস্থায় এটা হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। কিন্তু রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা সম্ভব? রাজনৈতিকভাবে দেখেন, আমাদের কিন্তু এর চেয়েও খারাপ অবস্থায় মোকাবেলা করা রাজনৈতিক সরকার মোকাবেলা করে এসছে। আপনি যদি এরশাদ শিকদারের কথাটা চিন্তা করেন, সে সময় কিন্তু এই আওয়ামী লীগই ক্ষমতায় ছিল, এবং খুব দ্রুততার সাথে সে বিচারটি হয়েছে, সাক্ষী সাবুত হাজির করেছে, এবং কোর্টের মাধ্যমেই কিন্তু রায় হয়েছে, কার্যকরী হয়েছে। আমাদের দেশের পুলিশের উপর এখনো আস্থা করার মতো অনেক কারণ, আস্থাবান হওয়ার মতো বা আস্থা রাখার মতো অনেক কারণ আছে। দরকার হচ্ছে সদিচ্ছা এবং রাজনৈতিক সিদ্ধান্ত। আর রাজনৈতিক সিদ্ধান্ত তখনই সঠিক হবে যখন রাজনীতিতে আদর্শিক চর্চা হবে, একটা আদর্শগত অবস্থান থাকবে। কিন্তু অনেকে তো বলে থাকেন এটা যে যখন জেএমবি, বাংলা ভাই এরা যখন অনেক বেশি তাদের আস্তানা গেড়েছিল, যদিও সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যেটা মিডিয়ার সৃষ্টি, কিন্তু তারপরও যখন তারা তাদের আদর্শিক অবস্থান, রাজনৈতিক অবস্থান সবকিছু শক্ত করে ফেলেছিল, সরকারের পক্ষ থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি ক্র্যাকডাউনে না যেত, সেটা আসলে নির্মূল করা সম্ভব হতো না। আসলে কি শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার মোকাবেলা করেছে, না মিডিয়া মোকাবেলা করেছে, জনগণ মোকাবেলা করেছে? আসলে সম্মিলিত মোকাবেলাটা ছিল। আপনারা যদি খুব খেয়াল করে থাকেন, শুরুতে কিন্তু বিভ্রান্তিতে ছিল সবাই। শুরুতে অনেক রাজনৈতিক দল জেএমবির প্রথম দিককার প্রেস কনফারেন্স থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম বললাম না। কারণটি হচ্ছে সেখানকার একটা আল্ট্রা লেফট সশস্ত্র গ্রুপের কার্যক্রমের বিরুদ্ধে একটা ব্যাপার ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন রাজনৈতিক দল সেটিকে তার কাজে লাগানোর জন্য ব্যবহার যখন শুরু করলো, তখন যে বিপর্যয়টা ঘটলো সেটা হচ্ছে ওরা একটা মুক্তাঞ্চলের মতো করে ফেললো। সেখানে মানুষকে ধরে এক ধরনের ট্রেনিং সময় পার করলো, যেখানে জেহাদ হলে কি হবে, জাজিরা কর না জিরিরা কর, সেটা কিভাবে আদায় করতে হবে, মানুষ কিভাবে ওই গিরার উপর কাপড় পরবে, নামাজের সময় কেউ বাইরে থাকতে হবে, তারপরে নানান ধরনের নির্যাতন শুরু করলো। এবং সেইখানে প্রচণ্ডভাবে তৎকালীন সরকারের সরাসরি এক ধরনের সমর্থন ছিল, প্রশ্রয় ছিল। সেই জায়গার থেকে কিন্তু যে লড়াইটা শুরু করেছিল, সেটা শুরুতে কিন্তু আপনি যদি বলেন আমাদের পত্রপত্রিকার সাংবাদিক বন্ধুরাই শুরুটা করেছিলেন। পরবর্তীতে মানবাধিকার সংগঠন বলেন, জনগণ বলেন, সেই জায়গার থেকে ফেরত আনার চেষ্টাটি করেছে। তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ঘটনার মোকাবেলা করেছে, আমি এটা মঞ্জুর কাছে যদি একটু যাই, যে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতার পাশাপাশি আমরা যখন আইন ভঙ্গের প্রবণতা বেশি দেখি,
তখন তো এরকম একটি মন্তব্য করা, এরশাদ সাহেব নিজেও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, উনি জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতার প্যারালালি সন্ত্রাসীরা যখন তৎপরতা করতে থাকে, দুটার মধ্যে যখন এইটার মাপটা বেশি হয় তখন এই ধরনের মন্তব্য অনেকেই করেন। আমার যেটা বলবার, আমি মনে করি আপনার একেবারে এর আগের প্রশ্নের জবাবে, যে রাজনৈতিকভাবে কিন্তু এটা সমাধানের পথে আমাদের ফাইনালি হাঁটতে হবে। আইনের প্রয়োগ করে যে অপরাধ প্রবণতা কমে, এর অনেক প্রমাণ আছে ভুরি ভুরি। এর মধ্যে একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের দেশে একসময় এসিড নিক্ষেপের প্রবণতা প্রচণ্ডভাবে ছিল, এবং প্রায় প্রতিদিন আমরা একাধিক তরুণীকে বা তরুণীকে এরকম ক্ষতিগ্রস্ত হতে দেখতাম। আমরা যখন আইনের প্রয়োগটি নিশ্চিত হতে দেখলাম, দুঃখজনকভাবে সেটা এরশাদ সাহেবের সময়ে কিন্তু, এবং তারপর কিন্তু সেটা এখন নাই, একেবারে কোনো খবর কমে নেই। এসেছে অনেক কমে। একইভাবে আপনি যদি জেএমবির নেতৃবৃন্দের ঘটনা ধরেন, যদিও সেটা বিচার বহির্ভূতভাবেই তাদেরকে ধরার পরে যখন তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলো বা পরবর্তীতে তাদের অনেকে নিহত হলো, ফাঁসি হলো, এই ঘটনার পরে দেখেন খানিক দিন কিন্তু আমরা মোটামুটি তাদের খোঁজ খবর তৎপরতা একটু কম ছিল। ফলে আমি যেটা মনে করি দুটি কাজ একসাথে করতে হবে। একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার সাথে সাথে আইনের প্রয়োগ, আমাদের দ্রুত বিচার, অনেকগুলো আইন আছে, এর প্রয়োগ করতে হবে। আরেকটি হচ্ছে রাজনৈতিকভাবে, যেটা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বেসিক্যালি রাজনৈতিক এই যেই ছাত্রলীগের বা যুবলীগের যাদেরকে হত্যার কথা আমরা বলছি, আলোচনা করছি, তাদেরকে আমরা তো দৃষ্টান্ত দেখি না কোনো দল থেকে। আমরা কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের মতো একটি বড় দল বা বিএনপির মতো বড় দল, তারা কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে তার সমর্থকদের চেনে, কে সন্ত্রাসী সেই খবর কিন্তু তাদের কাছে আছে। তাৎক্ষণিকভাবে আমি যদি স্টপ করতে পারি, দলীয় দুটা, একটা হচ্ছে দলীয়ভাবে বহিষ্কার করা এবং তাকে আপনি গ্রেফতার করেন, তাহলেই কিন্তু সে প্রথমে তো কচু কাটতে কাটতে মানুষ কাটার দিকে যায়। আমরা একেবারে ওল্ড সেইং আছে, সে জায়গায় প্রথমে সে চুরি করে, তারপর ডাকাতি করে, একজনের মাথায় বাড়ি দেয়, পরের দিন খুন করে। এই জায়গায় এই প্রবণতাটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। দলীয়ভাবে আমরা শৃঙ্খলা রাখবো, আইন শৃঙ্খলা ভঙ্গ করে এমন কাউকে আমরা নেতা হিসেবে প্রশ্রয় দেব না, এবং আইনের প্রয়োগটা সরকার নিশ্চিত করবে। দুটি পাশাপাশি করলে দীর্ঘমেয়াদী সমাধান আমরা পাবো। আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদের, নিচ্ছি 1 মিনিট 10 সেকেন্ডের বিরতি। বাংলাদেশ এখনো স্বাগত আরো একবার। রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলছিলাম। আগে আমরা দেখতাম যে প্রায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে গোলাগুলি হতো, মারামারি হতো এবং অনেকে নিহত হয়েছে। সেই ঘটনাগুলো কমে আসলেও কিন্তু একেবারে বন্ধ হয়নি। সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিটা আসলে কিভাবে সম্ভব এই মুহূর্তে? একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক অবস্থান না থাকার, মানে আদর্শ চর্চা না হওয়ার কারণে যে জিনিসটা হয়েছে বেশ দীর্ঘদিনের প্রক্রিয়ায়, সেটি হচ্ছে রাজনৈতিক দলের ভিতর দুর্বৃত্তদের দখলে রাজনৈতিক দল প্রায় চলে গেছে। এটা হচ্ছে এক। ফলে দেখেন, আপনি যদি যে দলেরই পোস্টার দেখেন, যে দলের লিফলেট দেখেন, সেখানে আপনি এমন কোনো জিনিস পাবেন না যে জিনিস আপনি গ্রহণ করতে পারেন বা যে জিনিস আপনি সমর্থন করতে পারেন। আপনি পোস্টারগুলির দিকে তাকান, পাড়া মহল্লা, আপনি মেইন রোড যেখানে তাকান, ব্যানারগুলোর দিকে তাকান, এমনকি বঙ্গবন্ধুর শাহাদাত দিবসের যে দুই একটা স্লোগান, এদিকে একটু তাকান, আপনার কাছে লজ্জা লাগবে। এবং আপনি যদি একজন রাজনৈতিক কর্মীকে যে কোনো বড় দল বলেন, ছোট দল বলেন, জানি না ছোট দলের অবস্থা কি, বড় দলগুলোতে যদি বলেন, যারা থানা পর্যায়ের ভাইস প্রেসিডেন্ট বা সম্পাদক মণ্ডলীর সদস্য বা এই লেভেলের আছে বা সদস্য, যে আপনার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাম বলেন তো, আমি জানি না কয়জন বলতে পারবে। আমি জানি না ওই দলের আদর্শ সম্পর্কে 3 লাইন বলতে পারবে কিনা। আমি জানি না গত 5 বা 10 বছরে এই বৃহৎ রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক ডিবেট নিজেদের ভিতর হয়েছে কিনা। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে হয় না আসলে। আমরা যেটা দেখেছি, আমরাও কিন্তু, আমি নিজে ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম কোন এক সময়, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন করে এসেছি। আমাদের সাবজেক্ট কমিটিতে ঘন্টার পর ঘন্টা বিতর্ক হতো একটা লাইন নিয়ে, একটা শব্দ নিয়েও হতে দেখেছি। আজকে সেটি সম্পূর্ণ অনুপস্থিত। আর অনুপস্থিতির কারণে যে রাজনৈতিক সংস্কৃতি বহমান থাকার কথা ছিল যে একটা, সেই জায়গার থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমরা মঞ্জুরের কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে সবগুলো গণতন্ত্রের কথা যে বলা হচ্ছে, আমরা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ দেখতে পাচ্ছি না। এটি কি অন্যতম একটি কারণ আসলে গণতন্ত্র? এটি একটি কারণ, একটি বড় কারণ। এছাড়া আরো কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে যে আমাদের শিক্ষাঙ্গন ছিল নেতা প্রস্তুতের একটি কারখানা, যেটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এখন সংগঠনগুলো নেতা তৈরির কারখানা হচ্ছে, আমরা কর্মী তৈরির কারখানা চাই। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা আজকে মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী আজকেও যারা প্রধানমন্ত্রী, আশেপাশে মন্ত্রী পরিষদ সদস্য, প্রত্যেকেই কিন্তু শিক্ষাঙ্গনের মেধাবী ছাত্র ছিলেন এবং ছাত্র সংসদের
নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আমাদের শিক্ষাঙ্গনে এটি করতে হবে। আরেকটি নূর খান সাহেব যেটি বললেন, শিক্ষাঙ্গনেও কিন্তু বিতর্ক, সুস্থ রাজনৈতিক বিতর্ক ফিরিয়ে আনতে হবে, সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। ছাত্র সংসদ থাকলে কেবল নেতা নির্বাচন হয় না, আমাদের সাহিত্য সংসদ, আমাদের সংস্কৃতির বিভিন্ন গান বলেন, নাটক বলেন, আমাদের পালা গান, জারি গান, এই সমস্ত বিষয় নিয়ে চর্চা, কবিতা চর্চা। কোথায় দেখি আমরা শিক্ষাঙ্গনে কবিতা প্রতিযোগিতা? আমরা নিজে নিজে নিজ উদ্যোগে। আজকাল শিক্ষার্থীদের মূল লক্ষ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে আমি প্রথম হতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার অর্থ উপার্জন করতে হবে। অর্থ আর অসম প্রতিযোগিতা আমাদের সমাজকে নৈতিকতা বিবর্জিত একটি সমাজে পরিণত করছে, যেটা আমাদের জন্য ভীষণ সংকার। আমি মনে করি আমাদের আদর্শে চলে যেতে হবে, আমাদের সামাজিক এবং মানবিক মূল্যবোধের দিকে ফিরে যেতে হবে। শিক্ষাঙ্গনের একটি বড় গুণ হওয়া উচিত শিক্ষার এই মানবিক এবং সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনা। আমরা আরো একটি বিরতি নিয়ে ফিরছি, নিচ্ছি আরেকটু বিরতির সাথে থাকুন। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার। আমরা দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, এবং স্বল্পমেয়াদী কোনো কিছু করা উচিত না, দীর্ঘমেয়াদী দিকে ভাবা উচিত, সেটা যেমন সত্যি, একইভাবে তো আমরা এখন যে বিচার প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রিতা, সেটা হঠাৎ করে আমরা ঠিক করেও ফেলতে পারবো না। সেই ক্ষেত্রে এখনই আসলে এইগুলো কঠোরহস্তে দমন করার জন্য কি করা সম্ভব সরকারের পক্ষে? আমাকে যদি প্রশ্ন করেন, আমি এখনো মনে করি যে আইনের যথাযথ প্রয়োগ, এর বাইরে অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। আইনের যথাযথ প্রয়োগ যদি করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে এই ঘটনাগুলি ক্রমান্বয়ে কমে আসবে। একটা মেসেজ দেওয়া দরকার যে এই মুহূর্ত থেকে আইনের বাইরে কোনো কিছু না, আইনে যা যা করণীয় সেটি আমার সরকার করবে, মানে আমাদের সরকার করবে। এই মেসেজটি যদি গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে যায়, আমার ব্যক্তিগত ধারণা যে অবস্থার রাতারাতি উন্নয়ন করা সম্ভব। আপনি যদি আপনার প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজাতে পারেন এবং উপর থেকে নিচ পর্যন্ত চেইন অফ কমান্ড বলেন, এবং পেশাদারিত্বের ভিত্তিতে যদি পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে এটি আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের পুলিশ বাহিনী বলেন, আনসার বলেন, র্যাব বলেন, এদের পক্ষে এখনো বাংলাদেশের যে অবস্থা, আমাদের অবস্থা এতটা খারাপ না যতটা খারাপ আমরা ভাবছি। আমার মনে হয় শুধু আমাদের মেসেজটা দেওয়া দরকার আমাদের রাজনৈতিক নেতৃত্বকে, এবং যারা সরকার পরিচালনা করছেন তাদের দিক থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন নির্দেশনা দেওয়া উচিত যাতে তারা কনস্টিটিউশনের আলোকে, দেশের প্রচলিত আইনের আলোকে ব্যবস্থা নিতে, যাতে কার্পণ্য না করেন, দুর্নীতিগ্রস্ত না হন, এবং সেখানে দলীয় বা আঞ্চলিকতার কোনো মনে হয় এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও মনে হয় অনেক ধরনের, আমরা দেখতে পেয়েছিলাম রাজন হত্যার পরে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকেও কঠোর হওয়ার এক ধরনের নির্দেশনা দেওয়া উচিত মনে হয়। এখানে যেটা বললেন নূর ভাইয়ের সাথে পুরোটা আমি একমত হয়ে বলতে চাই যে তিনটি কাজ আমাদের করতেই হবে। একটি হচ্ছে যে আমাদের প্রথমে আমি বলতে চাই যে অনেক হতাশার কথা বলেছি আমরা এই পুরো অনুষ্ঠানে, আসার জায়গা কিন্তু অনেকখানি। বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, জনসংখ্যা অধ্যুষিত পৃথিবীর 10টি দেশের মধ্যে আমরা। সে জায়গায় আমাদের আইন শৃঙ্খলা অবনতির যেই ঘটনাগুলো আসছে, তথ্য উপাত্ত, সেটা কিন্তু একেবারে ভয়াবহ না, সহনীয় পর্যায়ে। বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত সজ্জন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের আইন না মানার একটি প্রবণতা তৈরি হয়েছে, কারণ আইনের প্রয়োগ হয় না বলে। ফলে আমাদের প্রথম কথা হচ্ছে নাগরিকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজে আইন মানার চর্চা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু 3টি বড় বড় কাজ করেছেন। আপনি দেখেন অভিজিৎ হত্যাকাণ্ডের FBI এসেও যার কুলকানারা করতে পারেনি, তারা কিন্তু একজনকে ধরেছে। আমরা গতকালকেই দেখলাম 3 জনকে ধরা হয়েছে, যারা নাকি ওই যে একটি বড় জঙ্গি দলের সাথে জড়িত ছিল, একটি ক্যান্টনমেন্টের মতো উদ্ধার করা, তাদের মূলোৎপাটন করা হয়েছে, 3 জন আইনজীবীকে আটক করা হয়েছে। অর্থাৎ চাইলে তারা পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে। কিন্তু আমাদের একটি জিনিস করতে হবে, রিওয়ার্ড পানিশমেন্ট সিস্টেমটি প্রশাসনে আনতে হবে। যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দেব, যে খারাপ কাজ করবে তাকে পানিশমেন্ট দেব। সর্বোপরি আমাদের সর্বোচ্চ পর্যায়ে আসার জায়গা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা মানে হচ্ছে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। সে জায়গায় উনি কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। এই বিষয়টিকে ট্রান্সফার করতে হবে তার সরকারের মধ্যে, তার প্রশাসনের মধ্যে। তাহলেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আইনের প্রয়োগ করতে হবে, এবং ওই যে রিওয়ার্ড পানিশমেন্ট যদি আমরা করতে পারি প্রপারলি, তাহলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নূর খান, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।